এই নাও ধরো। পায়েস? তুমি পায়েস কখন বানালে? এই তো সকালে। আজকে গোয়ালা একটু বেশি দুধ দিয়েছিল, তাই ভাবলাম একটু পায়েস বানিয়ে নি। খুব ভালো করেছো। আমার তো পায়েস খেতে খুব খুব ভালো লাগে। সেই জন্যই তো বানিয়েছি। নাও এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। বীর, আরে স্বর্ণলতা, তুমি? কি চেনা যাচ্ছে? কি বলছো? তোমাকে চিনতে পারবো না? তুমি তো আমাকে ভুলেই গেছো। বিয়েতেও তো ডাকলে না, যদিও আমি তো অন্য কিছু ভেবে রেখেছিলাম। আরে আর বলো না, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল। বীর, এই বুঝি তোমার বউ? হ্যাঁ স্বর্ণলতা, ওই হলো সোনপরি, আমার স্ত্রী। নমস্কার। নমস্কার। আচ্ছা বীর, তুমি আর কোনো মেয়ে পেলে না? না, মানে এই মেয়েটাকে তোমার পাশে ঠিক মানাচ্ছে না। তোমার পাশে অন্য রকম কাউকে বেশি মানাতো। এই ধরো ঠিক আমার মতো। আমি তো ভেবেই রেখেছিলাম তোমার সঙ্গে আমার বিয়ে হবে, কিন্তু কি আর করা যাবে, আমার কপালটা তো সোনপরি নিয়ে চলে গেল। তুমি এখনো সেই একই রকম ভাবে মজার মজার কথা বলো। এসো এসো, ভিতরে এসো। দাঁড়াও, তার আগে তোমার স্ত্রীর জন্য আমি যে উপহারটি নিয়ে এসেছি সেটা দিয়ে দিই। এই নাও, এটা তোমার। বাহ, খুব সুন্দর। দাঁড়াও, আমি তোমায় পরিয়ে দিই। বাহ, খুব ভালো লাগছে। বাহ সোনপরি, তোমাকে তো খুব সুন্দর লাগছে। কেমন আছেন কাকিমা? ভালো, তুমি কেমন আছো মা? আছি, ওই একরকম আর কি। সেই কোন ছোটবেলায় তোমাকে দেখেছি, তুমি বীর একসাথে পাঠশালায় পড়তে। দিন কত তাড়াতাড়ি পাল্টে যায়, তাই না? হ্যাঁ, আমি আর বীর তো সব সময় একসাথে থাকতাম। সবাই ভাবতো বড় হয়ে আমাদের বিয়ে হবে। তা সোনপরিকে তোমার কেমন লাগলো? ঠিকঠাক। তবে সোনপরি কিন্তু খুব ভাগ্যবতী, বীরের মতো একজনকে স্বামী হিসেবে পেয়েছে। আর আমিও ভীষণই ভাগ্যবান, সোনপরির মতো একজনকে আমার জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছি। সেটা হয়তো তোমার মনে হচ্ছে, তবে তুমি যাই বলো না কেন, এটা কিন্তু আমি ঠিক মানতে পারছি না। কোথায় তুমি আর কোথায় এই মেয়েটা? কি যেন নামটা? সোনপরি। এইবার হয়তো আর ভুলবেন না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, বীরের মতো একজনকে আমি স্বামী হিসেবে পেয়েছি। আমি সত্যিই ভাগ্যবতী। তবে এমন ভাগ্য কয়জনের হয় বলুন তো? দেখুন, আপনারও কিন্তু হয়নি। ইমা, কলসিতে তো জল নেই। যাই, জল নিয়ে আসি। কি স্বর্ণলতা, আমার বৌমার হাতের রান্না কেমন লাগছে? মন্দ নয়, তবে আমিও কিন্তু খুব ভালো রান্না করি। একদিন আপনাকে রেঁধে খাওয়াবো বরং। তবে আর দেরি কেন, আজ রাতেই হয়ে যাক। আচ্ছা, ঠিক আছে। একটু ধীরে খাও মা, সোনপরি আরো কিছু রান্না করছে। এখনো রান্না হয়নি? খুব অলস মনে হয়। না না মা, আমাদের তো রান্না সেই কখন হয়ে গেছে। আসলে তুমি এসেছো তো, তাই সোনপরি আরো কিছু রান্না করছে। আহ, হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। কিসের শব্দ হলো?
সোনপরি! সোনপরীকে নিস্তেজ অবস্থায় পেয়ে সকলেই আতঙ্কিত হয়ে ওঠে। তারপর সবাই মিলে সোনপরীকে তুলে ঘরে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বীরের দাদু খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হন এবং সোনপরীর নিস্তেজ দেহটিকে ভালো করে পর্যবেক্ষণ করেন। দাদু, দাদু, আমার সোনপরির কি হয়েছে? আমি ঠিক বুঝতে পারছি না, তবে একটা পাচন বানিয়ে দিচ্ছি, সেটা খেলে আশা করি সোনপরী সুস্থ হয়ে উঠবে। বীরের দাদু বীরকে একটি পাচন দেয়। বীর খুব যত্ন সহকারে 2 বেলা সেই পাচন সোনপরীকে খাওয়াতে শুরু করে। সোনপরীর নিস্তেজ দেহটা ধীরে ধীরে আবার সুস্থ হতে শুরু করে, কিন্তু বীরের সেই ছোটবেলার সখী স্বর্ণলতার আদব কায়দা যেন পাল্টে যেতে শুরু করে। সে সব সময় বীরের কাছাকাছি থাকতে শুরু করে। সোনপরী যেভাবে বীরের খাওয়া দাওয়া সবকিছুর দিকে লক্ষ্য রাখত, ঠিক সেইভাবে সেও লক্ষ্য রাখতে শুরু করে। বীর, এই নাও, এটা তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। এটা কি? নুন চিনি জল। সারাদিন ধরে সোনপরির যেভাবে সুস্থতা কামনা করে চলেছ, তাতে তুমি নিজেই না অসুস্থ হয়ে পড়ো। না না, আমার কিচ্ছু হবে না। না, আমি কোনো কথা শুনবো না। তাড়াতাড়ি খেয়ে নাও, নইলে কিন্তু আমি জোর করে খাইয়ে দেব। আচ্ছা, দাও। শান্তি। খুব শান্তি। নাও, এবার চলো তো, ভাত হয়ে গেছে, খেয়ে নেবে চলো। আমার এখনো খিদে পায়নি। কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তো তুমি খেয়ে নাও। মাকে বলো তোমাকে খেতে দিয়ে দেবে। কিন্তু তুমি না খেলে আমি খাবো কিভাবে? মানে আমি ঠিক বুঝতে পারলাম না। তোমাকে এত বুঝতে হবে না, চলো তো। আরে দাঁড়াও, আমার কথাটা তো শোনো। সোনপরি, আমি কাঠ কাটতে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসবো। আসছি, কেমন? কুড়ুলটা কোথায় রাখলাম? এই নাও তোমার কুড়ুল। আরে এই তো। দেখেছো, কোথায় যে রেখেছিলাম মনেই ছিল না। সত্যি স্বর্ণলতা, তুমি যেভাবে এই সময় আমাদের পাশে দাঁড়িয়েছো, তাতে তোমার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। নিজের মানুষকে কেউ এইভাবে কৃতজ্ঞতা দিয়ে দূরে সরিয়ে দেয়? না না, আমি সে কথা বলিনি। আসলে সোনপরির এই অবস্থায় তুমি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছো, তাতে আমার সত্যি খুব ভালো লাগছে। আমি তো সারা জীবন তোমার পাশেই থাকতে চাই বীর, শুধু তুমিই বুঝতে পারলে না। স্বর্ণলতা বীরের প্রতি আকৃষ্ট হবার প্রত্যেকটি দৃশ্য সোনপরী লক্ষ্য করতে পারছিল। সোনপরী কথা বলতে না পারলেও বেশ ভালোই বুঝতে পারছিল যে স্বর্ণলতা বীরকে তার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে, কিন্তু শারীরিক অক্ষমতার কারণে সোনপরী কিছুই করতে পারছিল না। যদিও বীরের প্রতি সোনপরীর এক সমুদ্র বিশ্বাস ছিল, তাই সোনপরী মনে মনে একটু হলেও স্বস্তি পায়। এদিকে সারস বউ সোনপরীর খুব খেয়াল রাখছিল। নিজের হাতে খাইয়ে দেওয়া থেকে শুরু করে সোনপরীর সমস্ত যত্ন সে একা হাতেই করত। ধীরে ধীরে সোনপরীও সুস্থ হয়ে উঠছিল। মা, দেখো, সোনপরি কিন্তু আগের চেয়ে অনেক সুস্থ হয়ে উঠেছে। আমরা তো এটাই চাই, সোনপরী আবার আগের মতো সুস্থ হয়ে উঠুক।
সোনপরি, কি ভাবছো এটা আমি কি করছি? তেমন কিছুই না, তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবার রাস্তা করছি। এর মধ্যে ধুতরা ফুলের বীজ আছে, এইবার এই বীজটার রস আমি তোমার পাঁচনে মিশিয়ে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। এটা খেলে কি হয় জানো? এটা খেলে শরীরে বিষ জমতে থাকে, আর সেই বিষ জমতে জমতে এক সময় তোমার মৃত্যু হবে। আমার থেকে আমার বীরকে কেড়ে নেবার শাস্তি তুমি এইবার পাবে সোনপরি, তুমি এইবার পাবে। সারস বউ নিজের অজান্তেই বিষ সমতুল্য সেই ধুতরা ফলের রস মিশ্রিত পাচন সোনপরীকে পান করাতে লাগল। ফলে সোনপরী সুস্থ হবার পরিবর্তে আরও অসুস্থ হয়ে পড়ল। গায়ের রং পুড়ে মিশমিশে কালো হয়ে উঠল, চোখের নিচে জমল কালো দাগ। কেউ যেন সোনপরীকে চিনতেই পারছিল না। কি ব্যাপার বলতো বীর? সোনপরি তো মাঝখানে সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু এখন হঠাৎ করে আবার কি হলো? কিছুই বুঝতে পারছি না মা, কি যে হচ্ছে আমার কিছুই ভালো লাগছে না। ভাবছি বাবাকে একবার ব্যাপারটা জানাবো। সোনপরীকে নিয়ে চলছে বিশেষ আলোচনা। এমন সময় সবার জন্য চা নিয়ে এসে হাজির হলো স্বর্ণলতা। এই যে গরম গরম চা চলে এসেছে, নাও নাও, সবাই গলাটা ভিজিয়ে নাও তো। সবার মন ভারাক্রান্ত এমন পরিস্থিতিতে চায়ের বিলাসিতা সারস বউয়ের ঠিক পছন্দ হলো না। সে স্বর্ণলতাকে বলল, এ কি, তুমি হঠাৎ এখন চা করতে গেলে কেন? এমনি আমার ইচ্ছে হলো। আর একটা কথা, তোমরা সোনপরীকে নিয়ে এত চিন্তা কেন করছো বলো তো? ও যখন সুস্থ হবে হবে, এত চিন্তার কি আছে? কি বলছো স্বর্ণলতা? চিন্তা করব না? সোনপরি আমাদের পরিবারের একজন। তোমার পরিবারের কেউ যদি অসুস্থ হতো, তুমি এই কথা বলতে পারতে? না না না, আমি সেসব কথা বলিনি। আমি বলতে চাইছি সোনপরি অসুস্থ, এদিকে তোমরাও যদি সারাক্ষণ ওকে নিয়ে চিন্তা করো, তাহলে তোমাদের শরীরও তো অসুস্থ হয়ে পড়বে বলো। তাই চিন্তা করো না, আমি তো আছি। আমি সোনপরির অভাবটা কখনো তোমাদের বুঝতে দেব না। স্বর্ণলতার কথা শুনে সারস বউয়ের মনে একটু খটকা লাগল। কোথাও যেন তার মনে হচ্ছিল সোনপরীর অসুস্থতা স্বর্ণলতাকে আনন্দ দিচ্ছে। কিন্তু যতই হোক, মায়ের জাত। স্বর্ণলতার ভাবভঙ্গিমা এবং বীরের প্রতি আকৃষ্ট হতে দেখেও সারস বউ কিছুটা হলেও যেন আন্দাজ করতে পারল। সারস বউয়ের মনে স্বর্ণলতাকে নিয়ে এক দ্বন্দ্ব তৈরি হলো। কাঁদো সোনপরি, আরো কাঁদো। আমাকেও যে তোমার জন্য অনেক কাঁদতে হয়েছিল, আজ আমি তার প্রতিশোধ নিচ্ছি। প্রতিশোধ? কোন প্রতিশোধের কথা বলছো তুমি স্বর্ণলতা? এই মানে প্রতিশোধ? না না, আমি তো কোনো প্রতিশোধের কথা বলিনি। আমি তো কিভাবে সোনপরির রোগ প্রতিরোধ করা যায় তার কথাই বলছিলাম। হ্যাঁ। স্বর্ণলতা মিথ্যে বলছে কেন? আমি তো স্পষ্ট শুনলাম ও প্রতিশোধের কথা বলছিল। তাহলে কথাটা ঘুরিয়ে নিল কেন? তবে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক? কোন প্রতিশোধ নিতে চায় ও? সারস বউয়ের স্বর্ণলতার প্রতি সন্দেহটা এক ধাক্কায় যেন আরও বেড়ে গেল। এমনই একদিন ভোরবেলায় একটা খটখট শব্দে সারস বউয়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি করে উঠে সে বাইরে বেরিয়েই দেখে স্বর্ণলতা গায়ে চাদর মুড়ি দিয়ে কোথায় যেন যাচ্ছে। সন্দেহটা আরও দানা বাঁধে। এত ভোরবেলা স্বর্ণলতা কোথায় যাচ্ছে? তাও আবার এভাবে লুকিয়ে? না না, আমাকে একবার দেখতে হচ্ছে তো। সারস বউও চুপি চুপি স্বর্ণলতার পিছু নিল।
তারপর দেখতে পেল স্বর্ণলতা একটি ধুতরা গাছ থেকে কিছু ধুতরা ফল সংগ্রহ করছে। ধুতরা ফল? ধুতরা ফল দিয়েও কি করবে? ধুতরা ফল তো ভীষণই বিষাক্ত। সোনপরি আমার জীবনের কাঁটা, অনেক কষ্ট সহ্য করেছি ওর জন্য। আর নয়, আজকে একেবারে 10টা ধুতরা ফুলের রস সোনপরির পাঁচনে মিশিয়ে দেব। ব্যাস, বীরের জীবনে সোনপরির অধ্যায়ের অবসান আজকেই হবে। আমি আমার বীরকে নিজের করে পাবো, নিজের করে পাবো। সোনপরি, চারিদিকটা ভালো করে দেখে নাও, কারণ আর তো চাইলেও তুমি কোনোদিনও কিচ্ছু দেখতে পাবে না, কারণ আজই যে তোমার জীবনের শেষ দিন। আজকের পর তোমার এই সংসার শুধু আমার হবে, আমার। বাহ বাবা, বাহ স্বর্ণলতা, বাহ! কিভাবে বন্ধুত্বের ভালো মানুষের মুখোশ পরে আমার সংসারটা ভাঙতে এসেছিলে তুমি। তোমার অভিনয় দেখে তোমাকে সত্যি কুর্নিশ জানাই। বীর, বীর, তুমি তুমি এখানে? বীরকে আমি ডেকে এনেছি, কারণ আমি তোমার সমস্ত ছলকলা আজ ভোরবেলাতেই জেনে গিয়েছিলাম স্বর্ণলতা। কিভাবে কিভাবে পারলে তুমি এটা স্বর্ণলতা? কিভাবে? মিথ্যে, সব মিথ্যে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তোমার মা মিথ্যে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা বলছে। তাই না? তাহলে প্রমাণ দাও। তোমার হাতে যেই পানীয়টি আছে সেটা তুমি এক্ষুনি পান করো, তাহলেই আমি তোমাকে বিশ্বাস করব। তাহলে তুমিই বলো, এইবার আমি কাকে বিশ্বাস করব, তোমাকে নাকি মাকে? হ্যাঁ হ্যাঁ, আমি 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 সোনপরীকে শেষ করে দিতে চেয়েছিলাম, কারণ আমি তোমাকে ভালোবাসি বীর। তাই ইচ্ছে করে সেই কালকুট নামের বিষাক্ত ফুল সোনপরীর মাথায় গুঁজে দিই, যাতে সেই ফুলের রেণু ধীরে ধীরে সোনপরীর শরীরে প্রবেশ করে আর সোনপরীকে শেষ করে দেয়। সব ঠিক ছিল, কিন্তু যখন দেখলাম সোনপরী পাচন পান করে আবার সুস্থ হয়ে উঠছে, তখন আমি ধুতরা ফলের রস করে সোনপরীর পাচনে মিশিয়ে দিলাম, যাতে সোনপরী আবার অসুস্থ হয়ে পড়ে আর আমার পথ থেকেও যেন সরে যায়। স্বর্ণলতা! হ্যাঁ বীর, আমি ছোট থেকে শুধু তোমাকে ভালোবেসেছি, দিন রাত স্বপ্নে শুধু তোমাকে দেখেছি, কিন্তু কোনোদিনও তোমার ভালোবাসা পাইনি। তার কারণ হলো এই, একমাত্র এই সোনপরী। হ্যাঁ, আমি সোনপরীকে ভালোবাসি, আর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকেই ভালোবাসবো। সোনপরী, 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 সারাক্ষণ শুধু একটাই নাম। কি আছে ওর মধ্যে যেটা আমার মধ্যে নেই? ওকে তো আমি মেরেই ফেলবো। সোনপুরীর মধ্যে যা আছে, সারা জীবন তপস্যা করলেও তুমি সেটা তোমার মধ্যে পাবে না। তাই বলছি, এক্ষুনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার ছায়াও যেন আমার বাড়ির ত্রিসীমানায় না দেখতে পাই। বেরিয়ে যাও। অপমানিত হয়ে স্বর্ণলতা সেই মুহূর্তেই বীরের বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এরপর বীরের দাদু আবার সোনপরীর জন্য নতুন করে পাচন বানিয়ে দেয়। সেই পাচন পান করে ধীরে ধীরে সোনপরী আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে। পায়েসটা দারুণ হয়েছে। কে বানিয়েছে দেখতে হবে না? এ কি মা, আবার প্রণাম কেন? আপনারা যেভাবে আমার জীবন বাঁচিয়েছেন, তাতে একটা প্রণাম না করলে ঈশ্বর যে আমাকে ক্ষমা করবেন না।
সুখে থাকো মা, সুখে থাকো, আর আমাদের সকলকে একসাথে সুখে রাখো। এই সংসারকে সুখে রাখার দায়িত্ব যে তোমার। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন সমস্ত